ওই তো না, তোমার কি অবস্থা? তো ভাই আছো? হুম। আচ্ছা, আমার কল শেষ। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম। আমরা বিষয়টা যদি আরেকভাবে দেখি, আমাদের এই সুমন পালের যে কথাটা ছিল, এটা আসলে এরকম, এটা আমরা করি অনেক সময়। আমরা আরেকটা ছবিতে দেখি, ন্যাচারাল একটা ছবিতে দেখলে আমার মনে হয় এটা ক্লিয়ার হবে আরো। এই ছবিটার মধ্যে দেখেন, আমি মনে করেন লিখলাম এখানে হরিজন্টালি লিখলাম, সাইজ, এটা বাদ দিয়ে সাইজটা বেশি সামনে চলে গেছে, এই জায়গা থেকে শুরু করে আমরা সাইজ, এই ফন্টটা আসলে ঝামেলা বেশি, ফন্টটা বাদ দিয়ে দেই, এটাতে দেখি। এই ছবিটা ছোট, এই জন্য আসলে এই সাইজটা অ্যাকসেপ্ট হচ্ছে না। একশো 50 দিয়ে আমরা এলইডিপি লিখলাম, বোল্ড করে দেন। এটা কিন্তু সিলেক্ট উঠানোর পরে আর এই কাজগুলো করতে পারবেন না, এভাবে থেকেই আপনার সাইজ বোল্ড যাই করেন করে ফেলতে হবে। এই ফন্টের যে কাজগুলো আছে এখান থেকে আপনাকে করতে হবে, পরে আর করা যাবে না, অ্যাপ্লাই দিয়ে দিলেই শেষ। এখন যদি আমি এখানে মুভ তুলে দিই, আমার অ্যাপ্লাই হয়ে গেছে। একই জায়গায় আমি যদি কপি পেস্ট করি, নতুন একটা লেয়ার হয়েছে আমার, আপাতত এখানে যে অক্ষর আছে এটা বোঝা যাচ্ছে না, ঠিক না? যখন আমি এটা মুভ করব দেখাবে এখানে যে অক্ষরটা আছে, দেখা যাচ্ছে? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। এইরকম আমরা রাখতে পারি একই জায়গায়। সাধারণত লাভলি কারেন্ট গেল না, কিটা গেল? হ্যাঁ, দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, না স্যার, দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আমরা যেটা হ্যাঁ, আমাদের ইকো চলে গেছে, মোবাইলে ছিলাম তো, এটা ইকো হয় অনেক সময়। তাইলে এই হচ্ছে আমাদের, স্ক্রিন দেখতে পাচ্ছি না তো। ও সরি, আমি শেয়ারও হয়ে গেছিল, যন্ত্রণা বুঝছেন। 18 জন আছে না, মোস্ট অফ তো হচ্ছে 25 ব্যাচের, 19 ব্যাচের। ওরা সবাই কি ফাঁস হয়ে গেছে নাকি? সার্টিফিকেট দিয়ে দেবো আমরা। তানিয়া জান্নাত, জেনিফার 2, সুলতানা রাজিয়া 3, শাহানা মুন 4, খাদিজা লিমা 6, জুমায়রা 7, বিতি সিনহা 8, আফসানা নীলা 9। 9 জন আছেন আপনারা, বাকি সবার সার্টিফিকেট রেডি করে ফেলতে হবে, ওরা ফাঁস। আপনাদের মনে হয় অনেক শিকার বাকি আছে, যাই হোক আপনারা শিখেন, যারা ফার্স্ট তাদের নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। কি বলেন মন? হ্যালো স্যার, আজকে তুমি আমরা যে ক্লাস শুরু করেছি ম্যাক্সিমামই মনে হয় জানে না স্যার। এটাও একটা ব্যাপার বুঝছেন, কি হচ্ছে জানেন, আপনি যদি এই 12 ঘন্টার নোটিশে কিংবা 6 ঘন্টার নোটিশে ক্লাসের শিডিউল চেঞ্জে জয়েন হতে না পারেন, তাইলে আমরা ধরে নেই যে আসলে আপনি অনলাইনে আর্নিং কিংবা ফ্রিল্যান্সার হওয়ার যোগ্য না। কারণ ফ্রিল্যান্সার হলে আপনাকে এই অভ্যাসটা থাকতে হবে যে মোটামুটি ঘন্টার মধ্যেই প্রত্যেক ঘন্টায় আপনার অনলাইনের আপডেটগুলো আপনাকে দেখতে হবে, কি হচ্ছে না হচ্ছে। আপনি যদি সারাদিনে একবার মোবাইল কোথায় আপনি কোথায় এই খবর না রাখেন, তাহলে আপনি আর যা কিছুই করেন না কেন, ফ্রিল্যান্সিং আপনার জন্য না, ঠিক না? ফ্রিল্যান্সার এটা হচ্ছে অভ্যাসের বিষয়, আপনি একদিনে তো আর অভ্যাস করে ফেলতে পারেন না।
তো আপনার কোর্স চলাকালীন সময়ে এই অভ্যাসটা আপনাকে করতে হবে। 1 ঘন্টার নোটিশও আপনাকে ক্লাসে জয়েন হতে হবে। এটা হচ্ছে যে আপনি যে অনলাইনে অ্যাক্টিভ আছেন তার একটা প্র্যাকটিস। যে জন্য আমরা তো কালকে রাতে দিছি, আজকে পুরা দিনের মধ্যে কেউ যদি মেসেজটা না দেখে, 2টার ক্লাসে যখন সে ঢুকতে চাইবে তখন তো ওকে দেখবে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটা চলে আসছে, ঠিক না? কিংবা মেসেজ যদি স্ক্রল হয়ে উপরে চলে যায়, 2টার সময় তো তার যখন ক্লাসে ঢুকতে পারবে না, সে নিশ্চয়ই গ্রুপে মেসেজ দিবে কি ব্যাপার, ক্লাসে কেন ঢুকতে পারি না। তখন যে জানে সে তো তাকে আপডেট দিয়ে দেবে, ঠিক না? তো এটা আসলে যুক্তিসঙ্গত না। মানে শিডিউল ক্লাসে তো তার আসার কথা, এসে শিডিউল ক্লাস না পাইলে কাউকে জিজ্ঞেস করার কথা কেন শিডিউল ক্লাসে সে ঢুকতে পারলো না। ঠিক আছে, তো এটা সমস্যা না আমাদের। আমরা যেটা হচ্ছে এটা আমরা বুঝতে পারছি, ঠিক না? যে সেম জিনিস দিয়ে আমরা সেম কাজটা করতে পারি। সুমন পালের কি এরকম কোনো কথা ছিল, প্রশ্ন না কি ছিল? হ্যালো, মেবি এটাই ছিল, সবাই বলছিলেন যে পিকচারের উপরে লেখার জন্য। এই পিকচার দিয়ে এই পিকচারের উপরে আমরা লিখছি, এটাই তো। এটাই ছিল। হ্যাঁ, এটাও একটু আকর্ষণীয় হয় এটা। আপনি যদি এটাকে আর একটু স্ক্রল টোল করেন, রোটেট করেন, তাহলে তো ওই পিকচারের সাথে আর অ্যাডজাস্ট হবে না, একটু ভিন্ন হয়ে যাবে, ঠিক না? কিংবা এটাকে আপনি শেডও দিতে পারেন, এটার উপরে অনেক কিছু করা যায়। তো যাই হোক, আমরা এখন যেটা দেখব টেক্সট র্যাপিং, টেক্সটকে মুড়ানো। টেক্সট র্যাপিংটা আসলে কিরকম হয়, আমি এফএক্সটা বাদ দিয়ে দিচ্ছি, এফএক্সটা আমাদের লাগবে না আপাতত। আমরা এফএক্সে যাব না, এখানে একটা এফএক্স আছে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা টেক্সট র্যাপিংটা আমরা দেখি জেনারেল লেখার মধ্যে, এগুলোর মধ্যে না, খালি পেজে। এগুলোকে আমরা রাখি উপরে, পেজটা সব শেষে আমরা সেভ করে দেব। জেনারেল লেখাকে কিন্তু পরে এডিটিং করা যায়। আপনি যেমন প্রোটাকে আমি কেটে ফেলতে চাচ্ছি, আমি এটাতে ঢুকে কেটে ফেলতে পারি আবার, বুঝতে পারছেন? কিন্তু আপনি পিকচার থেকে কেটে নিয়ে আসছেন যেটা, এটাকে আপনি কিছুই করতে পারেন না। এটার আপনি টেক্সট কালারও চেঞ্জ করতে পারেন, লাইভ চেঞ্জ হবে, বুঝতে পারছেন? কিন্তু এটার উপরে আপনি আর কোনো এডিটিং করতে পারবেন না। এটার উপরে কোনটা, এটাতে আপনি দেখেন, যদি আপনি এটাতে গিয়ে এখানে লিখতে চান, অন্য লেখা চলে আসবে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে এটা আমরা আসলে কিছু করতে পারবো না, এটা ফিক্সড। সাইজটা পর্যন্ত আমরা ওইখানে আর করতে পারি না। যদি এখান থেকে আপনি সাইজ করেন, তাহলে আপনার এই লেখাটার রেজুলেশন নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা ফাইনাল আগেই করতে হবে যে আপনি কি করবেন, পরে আর কিছু করার থাকবে না। হ্যাঁ, তো র্যাপিংটা আমরা দেখি। র্যাপিং অনেক সহজ বিষয়। র্যাপিং হচ্ছে কিছু লেখার পরে এই গ্রাফিক্সটা এই ধরনের আমরা লিখলাম, সিলেক্ট করতে হবে। স্যার ক্লাস কি 7টা পর্যন্ত হবে? না, 7টা পর্যন্ত না, যেহেতু আমাদের 4টা থেকে আমরা ডিক্লেয়ার দিয়েছি, 4টা থেকে 6টা। আচ্ছা স্যার। কেন? না স্যার, আমি ভাবছিলাম পরে আবার হবে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে কি আমাদের অন্য ক্লাস আছে, শিডিউল ক্লাস ছিল? না না তো স্যার, আজকে আমরা নাই স্যার। এটা তো হওয়ার কথা না।
আচ্ছা, তাইলে আমরা যেটা দেখছি এখানে র্যাপিংটা আমরা দেখতে চাচ্ছি, দুইটা লেখা নিলাম আমরা, টান দিলেই কিন্তু আমাদের লেয়ার হয়ে যাবে। তো র্যাপিং হচ্ছে কি, এখানে যদি আপনি এটার উপরে থাকেন তাহলে এখানে যে বারটা দেখতে পাচ্ছেন উপরে কন্ট্রোল বার, এই যে এই জায়গার মধ্যে, তো এটা থেকে আমরা ফন্ট চেঞ্জ করি, এখানে হচ্ছে বোল্ড, ইটালিক এগুলা। আর আপনাদের ফন্টের যে ব্যাপারটা হচ্ছে ট্রু টাইপ এবং ওপেন টাইপ, দুই ধরনের যে ফন্ট আছে, এটা আমরা একটু একটু করে বলি, এক সময় হয়তো আমরা টোটাল ক্লাস নেব, একটু ধারণা দিই। ট্রু টাইপ ফন্ট হচ্ছে যে ফন্টের মধ্যেও আবার, হ্যাঁ, ট্রু টাইপ ফন্ট আমরা যেটা ব্যবহার করি সাধারণত এটাই। আর ওপেন টাইপ ফন্ট এটা স্পেশাল ফন্ট, এগুলো ইনস্টল করতে হয়। ওইগুলোতে হয় কি, একটা ফন্টের মধ্যে আবার মানে একটা অক্ষরের উপরে এক্সট্রা ক্যারিওগ্রাফি থাকে, টাইপোগ্রাফি থাকে, যে এই জিটাকে আপনি যখন সিলেক্ট করবেন ওখানে আরেকটা চার্ট চলে আসবে, ওইখান থেকে আপনি এই জিটাকে যদি হ্যান্ড রাইটিং স্টাইলে কিংবা ওইটার বিভিন্ন ধরনের করে ফেলতে পারেন। ইন্ডিভিজুয়ালি একটা অক্ষরের অনেকগুলা স্ট্রাকচার থাকে, ইচ্ছে মতো ওইটাকে চেঞ্জ করে ফেলা যায়, ফার্স্ট লেটারটাকে, লাস্ট লেটারটাকে, এইভাবে। তো যাই হোক, এখানে আমরা যেহেতু এটা ট্রু টাইপ ফন্ট নিয়ে আসছি, আমরা বোল্ড ইটালিক দেখলাম, সাইজ দেখলাম, আমরা সাইজটা তো আমরা বুঝছি যে আমরা কিভাবে করব। এখানে শার্পনেস আছে, শার্পটা আসলে কি, যেমন নান একটু বড় করে যদি দেখেন, হচ্ছে না, লেখা যদি সিলেক্ট করতে হবে স্যার, না আমরা পুরো পেজ বড় করতে যাচ্ছি। হ্যাঁ, এখন হয়েছে, ধরি নেই ঠিক মতো। এখানে কি হয় যে এটার মধ্যে থাকলেই আমরা এই জিনিসটা হয়। তো এটা যদি আমরা দেখি যে এই যে সাইডটা আছে, একটু বড় করে দেখতে হবে। এটার এই সাইডটা দেখেন আপনি, একটু অস্পষ্ট আছে না? সোজা লাইনকে আপনি তেমন কিছু বুঝবেন না, স্ট্রেট লাইনের মধ্যে এটা স্মুথ দেখবেন। যখনই রাউন্ড হবে, রাউন্ডের এই জায়গার মধ্যে রাউন্ডটা মিলাতে গিয়ে এই প্রবলেমটা হয়, যে দুইটা কালারের এটা কম্বিনেশন হয়, দেখতে পাচ্ছেন, তিনটা পিক্সেলে গিয়ে এটা শেষ করে। এখানে পুরাপুরি নীল, এখানে 50% নীল হয়েছে, ওইখানে হয়তো 10% চলে আসছে, এরপরে পুরাপুরি সাদা। তাহলে দুই ধাপে ওইটাকে করছে, ঠিক না? আপনি যদি ধাপগুলা দেখেন, যে এখানে যদি আপনি শার্পের মধ্যে দেখেন, ন দিলে একই রকম হচ্ছে, মেলাচ্ছে না, এই যে ধাপগুলো এটা মানে হাইড হয়ে যাচ্ছে ডাইরেক্ট। এরকম করলে কি হয়, আপনার অক্ষরের যে স্মুথনেস ওটা আমরা পাবো না। ছোট করে দেখেন আপনি, অস্পষ্টই মনে হচ্ছে, ঠিক না? দেখা যাচ্ছে তো? যখনই আপনি শার্পে দিবেন, ওই স্টেপগুলো একটু মিলিয়ে নিয়ে ধীরে ধীরে ট্রান্সপারেন্ট করে, এটা হচ্ছে শার্পের পার্থক্য। ব্যাপারটা বুঝছেন? তাইলে আমরা এই শার্পেনের কয়েকটা ধাপ আছে, আমরা যদি দেখি, স্ক্রিপ্ট আছে একটা, এটাতে আরেক রকম করে। এই পার্থক্যগুলো আপনারা করলেই বুঝবেন, এটা যে খুবই আকাশ পাতাল পার্থক্য এরকম কিছু না। একটা মিনিট, রাজু সংক্ষেপে ক্লাসও আছে। সরি, আমরা শুরু করতেছি আবার। তো তাইলে এই বিষয়টা আসলে আমাদের অনেকে আছে ছোট জুমে দেখে, তো এই জন্য বুঝে না যে বিষয়টা আসলে পার্থক্য কি। ঠিক আছে, তো আমি এটা ব্যাখ্যা করতে চাচ্ছি না, এটা আপনারা বাহ্যিক আমরা দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে কি পার্থক্য হয়। এই স্যার রেকর্ডটাকে অন করছেন স্যার? রেকর্ডটা অন করছিলেন কি এখন? হ্যাঁ, এখন অন হয়েছে। আচ্ছা, এটা আসলে 14 দিয়ে না, একবার আমি পোস্ট করতে গিয়ে স্টপ করে দিছিলাম। হ্যাঁ, ফখরুল ইসলাম কি বলছেন, আবার বলেন। স্যার এই যে পার্থক্য স্যার, যে পিক্সেলের বিষয় স্যার, যে কালার অন্য কালার আইছে স্যার, কালারের মধ্যে এটা তো স্যার ইলাস্ট্রেটরে দেখা যায় না।
আমি কয়েকদিন দেখছিলাম স্যার ফ্রন্ট প্লেন না, ইলাস্ট্রেটরে দেখা যাবে না, ইলাস্ট্রেটরের প্রযুক্তি ভিন্ন। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? আপনারা চাইলে একজনের এই নোটগুলো রাখতে পারেন। আমাদের ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য কি, এটার উপরে একটা পুরো ক্লাস নেব আমরা, তখন ভালোভাবে বুঝবেন। ভেক্টর ইমেজ এবং রাস্টার ইমেজ নিয়ে আমরা দুটো টেকনোলজি, বুঝছেন, আলাদা দুটো প্রযুক্তি। এই দুইটা প্রযুক্তির একবারে গভীরে গিয়ে আমরা দেখবো যে প্রযুক্তিগুলো কিভাবে বিল্ড আপ হচ্ছে, কেন এটা হচ্ছে কিংবা হচ্ছে না, বুঝছেন। পিক্সেলের বিষয়টা কি, পিক্সেলের যে টেকনোলজি ওইটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আর একটা হচ্ছে ভেক্টর টেকনোলজি। এই দুইটা টেকনোলজি প্রথমে আমরা বুঝবো, তারপরে দুইটার মধ্যে পার্থক্য কি বুঝবো। এটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের আমি দেখাবো একেবারে ডিটেলসে, সংক্ষেপে না। এটা বোঝার মতো কিছু বিষয় আছে, এক কথায় বললে এটা আসলে আপনি ভালো করে বুঝবেন না। ফটোশপে যারা কাজ করে কিংবা ইলাস্ট্রেটরে যারা কাজ করে, থিওরিটিক্যালি এই বিষয়গুলা অনেকেই বুঝে না, কিন্তু কাজ করতে পারে, বছর পর বছর কাজ করে। এটা যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকে, কখন এটা হচ্ছে কখন এটা হচ্ছে না, কেন হচ্ছে না, এটা ওদের কাছে বোধগম্য হয় না। যেভাবে কালার থিওরি নিয়ে আমরা কথা বলছিলাম, এক্সাক্ট এরকম। তো এটা আমরা একটা ক্লাসে ডিটেলসে যাব। আপাতত আমরা ইলাস্ট্রেটর বলে যাই, তাহলে এটা আমরা বুঝছি, ঠিক না? যে এখানে এই স্মুথনেসের মধ্যে বেশ কিছু বিষয় আছে, কোনটায় কি পার্থক্য হচ্ছে এটা নিয়ে আমরা আসলে এত ডিটেলসে যেতে চাচ্ছি না। আমরা বাহ্যিক চোখে দেখতেছি যে এটা এরকমই হচ্ছে। এই জায়গার মধ্যে কি করে, স্ট্রেট লাইনের মধ্যে যদি আমরা উইন্ডোজ দিয়ে দিই, স্ট্রেট লাইনের মধ্যে কোনো ফেদার তৈরি করতেছে না, কিন্তু এর আগরটাতে যদি আমরা যাই তাহলে ওইটা আরো বেশি স্মুথ করে নিচ্ছে, ঠিক না? স্ট্রেট লাইনটাকে রাউন্ড যেখানে শেষ হয়েছে 4টা পিক্সেলে শেষ করছে। আর যদি আমরা স্মুথে যাই তাহলে ওইটা এই বর্ডারটাতেও হালকা স্মুথনেস করে দিছে, স্ট্রেট লাইনের মধ্যেও করছে। এগুলোর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যগুলো আমরা দেখলাম। এটা একটু গাঢ় করে করতেছে, এটাতে গেলে আর একটু কম, এই একই, কোনটায় কি করে আমরা দেখলাম। সাধারণত আমরা আসলে এই শার্পটাই ব্যবহার করি, বুঝছেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি স্মুথ দেখায়, বুঝতে পারছেন? তুলনামূলক আর কি, একেবারেই স্মুথ দেখাবে না, যেহেতু পিক্সেলের ব্যাপার, এখানে ভেক্টর প্রযুক্তি না, কিন্তু যতটুকু পারা যায় আর কি শার্পে দিলে হয়ে যায়। জেনারেলি তাকে হচ্ছে নানটা আসলে অনেক বিশ্রী, ঠিক না? ছোট থাকলে আপনি বুঝবেন না, বড় লেখার মধ্যে এটা বোঝা যায়, নানটা আসলে বিরক্তিকর। এই জন্য আমরা ফটোশপে লিখি না, বুঝছেন, আমরা ইলাস্ট্রেটরে লিখি। টেক্সটের কাজগুলো আমরা ফটোশপে করি না, কিন্তু যারা এই প্রযুক্তি বুঝে না তারা বলবে এটা ফটোশপ দিয়ে তো হয়, ইলাস্ট্রেটরে কেন যাব, এখানে আরো সুন্দর সুন্দর এফেক্টস আছে। সেই এফেক্টসের পিছনে ছুটে, বুঝছেন, এখানে খুব আকর্ষণীয় এফেক্টস পাওয়া যায়, অতএব ওইটার পিছনে সে ছুটে। কিন্তু কোয়ালিটির যে বিষয়টা আছে, এটার যে টেকনোলজিক্যাল পার্থক্য আছে, এটা এখানে হচ্ছে এগুলো পিকচারের জন্য কাজ, এটার নামই হচ্ছে ফটোর দোকান, ফটোর শপ। এখানে আমরা টেক্সটের কিছু নাই, এটা অনেকেই না বুঝে এটা দিয়ে করতে চায়। ওই প্রযুক্তির পার্থক্য বুঝলে আপনি কখনো আপনাকে দিয়ে এই জায়গায় টেক্সটের কাজ করানো যাবে না, যদিও আপনি দেখতে সুন্দর লাগে। আমাদের তো দেখতে সুন্দর লাগলে হবে না, কোয়ালিটিও দেখতে হয়, ঠিক না? খুব ভালো মানের একটা কাপড় যদি আপনি পরেন, দেখতে যদি কালার কিংবা ডিজাইনটা এত ভালো নাও হয়, কিন্তু কথা আছে না, রতনের রতন চিনি, আমরা ঠিকই বুঝে ফেলবো একজনের কাছে পাশে বসলে তার কাপড়ের কোয়ালিটি কি, এটা আমরা ঠিকই বুঝবো। আর আমি খুব সুন্দর ডিজাইনের একটা শার্ট পরলাম, কাপড়টা যদি খুব বাজে থাকে, ওইটাও কিন্তু বোঝা যায়, ঠিক না? এখানে টেক্সটের কোয়ালিটি নষ্ট হয়ে যায় যদি আপনি ফটোশপে কাজ করেন। তো যাই হোক, তারপরে যেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, এটা নিয়ে আমাদের কথা বলার কিছু নাই। লেফট, সেন্টার, রাইট, এটা বোঝার জন্য মূলত একটা লেখার মধ্যে এটা বোঝা যায় না। যদি আপনি অ্যালাইনমেন্ট বুঝতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কয়েকটা লাইন লিখতে হবে। কয়েক লাইন লেখার জন্য আমরা টেক্সটকে একটু ছোট করে নিচ্ছি, এলোমেলোই লিখতেছি আমরা, এখানে স্মল লেটারে লিখি। এই যে আমাদের 3টে লাইন আছে, বুঝছেন, আপনি যদি সেন্টার দেন
তাহলে যেটা হচ্ছে আপনি একটু মিডিলে এনে দেখেন যে দুই দিকেই অসমান আছে, মানে মিডিল থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে লেখাটা। মিডিল থেকে মানে কি, কারণ এই টেক্সট বক্সের এটাই হচ্ছে মিডিল, ঠিক না, সেন্টার। তো আপনি যদি এখানে কিছু লিখেন, পরবর্তী লাইনে যদি আপনি শেষে গিয়ে এন্টার চাপেন, ঠিক সেন্টারে কার্সরটা আসছে, ঠিক না। আপনি যদি এখানে 4টা লেটার লিখেন, মনে করেন এ বি সি ডি, তাহলে এক্সাক্ট সেন্টার থেকে এদিকে 2টা লেটার গেছে, এদিকে 2টা লেটার গেছে। লেখাটা ডিস্ট্রিবিউট হবে মিডিল থেকে 2 দিকে। এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। লেফট হচ্ছে কি, যে লেফট থেকে ডান দিকে আসবে লেখাগুলা, রাইট হচ্ছে রাইট থেকে ডান দিকে আসবে। আমার মনে হয় এটা নিয়ে কথা বলার প্রয়োজন নাই, এটা আমরা মোটামুটি সবাই বুঝি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের পার্থক্য। রাইট দেওয়া মানে কি, আপনার লেখা শুরু হবে এখান থেকে, যাবে লেফটের দিকে। আরবি লেখা যেভাবে আমরা লিখি, সাধারণত আমরা লেফট কিংবা সেন্টারে লিখি, ঠিক না, এই দুইটাতে লিখি। এটা তো ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? না আছেন তো সবাই, নাকি কেউ নাই? 14 জন। 14 জনের মধ্যে কারো কথা শুনি না কেন? হ্যালো, জি, আসি স্যার। ঠিক আছে, থাকলেই হলো। তাইলে এটা আমরা বুঝছি, ঠিক না। এগুলো খুব সহজ বিষয়, এই জন্য হয়তো আপনারা রেসপন্স করতেছেন না, এটা তো জানি, এটা নিয়ে এত কথা বিষয়, ঠিক না। তারপর তো আমরা কালারও বুঝি, ঠিক আছে, যে কালার দিয়ে আমরা কি করতে পারি, কিভাবে করব, এটা মনে আমাদের কোনো সমস্যা নাই। এটা সিলেক্ট না করলেও চলে, বুঝছেন। যদি আপনি এই লেখাটাকে এরকম করে রাখেন, ধরেন এরকম আছে, তো এখন আপনি দেখেন কালার চেঞ্জ হচ্ছে, ঠিক না, দেখা যাচ্ছে। এক ধরনের সিলেক্ট, কার্সরটা কি এখানে অ্যাক্টিভ না, এই পার্থক্য। অ্যাক্টিভ না হইলেও আপনি এটা করতে পারেন। অ্যাক্টিভ হইলে এই জায়গায় কিছু অংশ আসে, অ্যাক্টিভ না হইলে এতটুকু পর্যন্ত আপনার থাকে। দেখেন টেক্সট বক্সে যেতে হবে, এটার উপরে ক্লিক করতে হবে, করলেই আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমরা আরেক জায়গায় যাই, যেটা হচ্ছে টেক্সটের এই জায়গার মধ্যে আসবো, কারেক্টরে হাইড করি। এখান থেকে আমরা কিছু জিনিস দেখি, সবাই বুঝেন কিনা। এটা বড় হচ্ছে না এখন। তো আমার মনে হয় এই বিষয়গুলো মোটামুটি আপনারা সবাই জানেন। এখানে যেটা হচ্ছে প্যারাগ্রাফটা আমরা এই মাত্র দেখলাম, লেফট সেন্টার রাইট, এইগুলা বুঝেন না স্যার। এটা আসলে আমরা মোস্ট অফ টাইম ইলাস্ট্রেটরে প্রয়োগ করি, এই জায়গার মধ্যে প্রয়োগ করি না। এখানে অ্যাক্টিভও দেখাচ্ছে না। এটা এটা অ্যাক্টিভ হবে কখন জানেন, যদি আপনি কোনো বক্সের মধ্যে লিখেন। এখন দেখি তো বক্সের মধ্যে, আমি আসলে এটা কখনো ফটোশপে প্র্যাকটিস করি নাই, এটা আমরা ইলাস্ট্রেটরেই করি। স্যার, নামাজের জন্য কি 10 মিনিটের জন্য বিরতি দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। স্যার আমিও বলতে চাইছিলাম। ঠিক আছে, যেমন এখন কয়টা বাজে? 5:17, 20, 30-এ ঢুকি আমরা, 13 মিনিট বিরতি দেই, 5:30। কি অবস্থা সবার? তো স্যার আমরা একটা লেখা কপি করে নিয়ে আসি বোঝার সুবিধার জন্য। যাও
যে লেখা কপি করার জন্য এখানে আপনারা দেখছেন যখনই আমরা কোথাও ক্লিক করি এখানে লরেন ইপসাম নামে একটা লেখা চলে আসে, ঠিক না? জি স্যার। এটা কি বুঝেন? লরেন ইপসামটা কি? সুমন পাল বুঝেন? জি স্যার, বলুন স্যার। আমার স্যার একটু বলুন স্যার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, বুঝছেন? যেখানে বিশেষ করে ওয়েবসাইট যখন কেউ তৈরি করে, নতুন ওয়েবসাইট, তো ডেমো ওয়েবসাইট তৈরি করার সময় তো ক্লায়েন্ট অনেক সময় অনেক তথ্য দেয় না, যে কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে। ওই সিম্পল লেখা মানে এমনি এটা রাফ লেখার জন্য ওই সাইটটা খুবই জনপ্রিয়। এখান থেকে নিয়ে আসা যায় টেক্সট, নিয়ে আসা যায় টেক্সট, বুঝছেন? দেখা যাচ্ছে এটা টেক্সটের জন্য একটা বড় সাইট, বিভিন্ন ভাষায় এখানে টেক্সট পাওয়া যায়। ওই টেক্সটগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। কি বুঝেন নাই? বিভিন্ন স্টাইলের টেক্সট পাওয়া যায়, জেনারেট করেন আপনি। কি দিলাম? ওয়ার্ড দিতে হবে, লিস্ট দিয়ে দেখেন 10টা লিস্ট যদি দেন আপনি জেনারেট করেন, ওই লিস্ট হয়ে যাচ্ছে, ঠিক না? যদি আপনি চান ওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে বিভিন্ন স্টাইলের লেখা পাওয়া যায় এটার মধ্যে। লেখাটাকে তখন আমরা কপি করে নিয়ে যেতে পারি, বুঝছেন, কাজের সুবিধার জন্য। নামাজ কি শেষ? সবাই চলে আসছে নাকি কেউ বাকি আছে? এইমাত্র তো শেষ হলো তো, এইমাত্র। নামাজ পড়তে কে কে গেছিল? শাহানা মুন? জি স্যার, আসি স্যার এখন। পড়ে ফেলছেন? জি স্যার। ঠিক আছে, তাইলে আমরা শুরু করে দিতে পারি, ঠিক না? তানিয়া জান্নাত জুমা, আপনি কি আছেন? জি স্যার। আমরা একটা খালি পেজে যাই। জিনিস দেখেন, আপনি যদি টেক্সটের ভিতরে থাকেন, বুঝছেন, এটার মধ্যে থাকেন, যদি আপনি এই অবস্থায় যদি আপনি নিউ পেজে যেতে চান, নিউ পেজ আপনাকে খুলতে দিচ্ছে না, বুঝছেন? অর্থাৎ টেক্সটের রাইটিং মোডে যদি আপনি থাকেন, অ্যাপ্লাই না দেওয়া পর্যন্ত আপনার জন্য অনেক কাজই করতে দেওয়া হবে না। ওপেন করতে পারবেন কিন্তু নিউ ফাইলে যেতে পারবেন না, সেভ করতে পারবেন, লিমিটেড কিছু কাজ করার সুযোগ দেয়। বুঝতে পারছেন?
আমরা এখানেই করি। আমরা যদি কোনো শেপের ভিতর কোনো বক্সের মধ্যে লিখতে চাই, তাহলে একটা বক্স, একটা শেপ ড্রয়িং করার পরে, এটা একটা শেপ, ঠিক না? এগুলো তো আমরা ড্রয়িং করতে পারি, কি বলেন? এটার মধ্যে যদি আমি লিখি, আমরা এটার মধ্যে কেন আসছি? শেপের মধ্যে আমরা এই অ্যালাইনমেন্টের প্রয়োগ দেখার জন্য, এগুলোর প্রয়োগ দেখার জন্য। এটা এই চারটার প্রয়োগ জেনারেলি যখন লিখবেন আপনি তখন করতে পারবেন না। এটা করতে হলে আপনাকে কোনো টেক্সট বক্সের শেপের ভিতরে লিখতে হবে, বুঝতে পারছেন? তখন আমরা একটা শেপ নিয়ে আসছি। এখন যদি আমি টেক্সটে ক্লিক করি, টেক্সটে ক্লিক করলে সাধারণত এই টেক্সটটাই আছে, হরাইজন্টাল টাইপ 2। এখন দেখেন এই জায়গার মধ্যে ক্লিক করলে কি হচ্ছে, এটার ভিতরেই লেখা হবে। আমরা যদি এটার ভিতরে লেখা নিয়ে আসছি, হোয়াট ইজ ইপসাম, এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করে এখান থেকে ছোট করে দিলাম ডাউন এরো কি দিয়ে, সব লেখা দেখার জন্য একসাথে, ঠিক আছে? বক্সটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, অ্যাপ্লাই দিয়ে। এই হচ্ছে আমাদের লেখা, ঠিক না? স্যার এটা তো আপনি ভেতরে লিখলেন, আমরা যদি এই বক্সটার বাইরের দিকে লিখতে চাই, মানে হচ্ছে ধরেন আমার লেখাটা হচ্ছে এটা একটু উপরে থাকবে, যেমন বক্সটার সাইডে, মানে এরকম চার কোণা শেপে আসবে, তাহলে কিভাবে করব স্যার? প্রশ্নটা বুঝি নাই, আপনি বলতে। আচ্ছা স্যার, আমি বুঝার আবার বলতেছি স্যার। যেমন আপনি তো এটা চার কোণা শেপ নিলেন, এটা যদি গোল শেপের ক্ষেত্রে হয়, যেমন ধরেন আমরা অনেক সময় আছে না লেখাটাকে হাফ রাউন্ড করতে চাই, যেমন অনেক স্কুলের নামগুলো স্যার দেখবেন একটু গোল করে লেখা থাকে। এটা হচ্ছে টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং কে আমরা এখনো যাই নাই, আমরা অ্যালাইনমেন্ট দেখার জন্য এখানে আসছি। না স্যার, এটা ভিতরে লিখছেন তো, আমি বলতে চাচ্ছি যে এই বক্সটার ভিতরে যেমন এটা লিখছেন, হ্যাঁ, বক্সটার শেপ অনুসারে এটা লেখা যাবে কিনা? হ্যাঁ, শেপ অনুসারে। এটা যদি আমি রাউন্ড বক্স নিতাম তাহলে রাউন্ডের মধ্যেই লেখা হতো, মানে লেখাগুলো এরকম রাউন্ডের মতো হয়ে যেত। লেখা রাউন্ড হবে না, লেখা রাউন্ডের ভিতরে থাকবে, লেখাটা রাউন্ডের ভিতরেই থাকবে। আরে বাবা, লেখাটা রাউন্ডের ভিতরেই তো আছে, ঠিক না? বুঝতে পারছেন? জি স্যার। এবং এটা আসলে যখন আপনি লিখবেন আপনার বক্সের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, বুঝতে পারছেন? ওই কালারটা আপনার থাকবে না। এমনি রাখলাম যেগুলো আমরা লিখছি, এটা আমাদের রাখার প্রয়োজন নেই, এখানে রাখলাম। তাহলে এই রাউন্ড বক্সে আমরা লিখতে পারি, রেক্টেঙ্গুল বক্সেও লিখতে পারি। মেন কথা যেটা হচ্ছে যে এটা শেপ অনুযায়ী লেখা হবে, এটা আমাদের কাছে ক্লিয়ার, ঠিক না? তো আসলে আমরা এই জন্য এখানে আসি নাই, আমরা আসছি যে জন্য একটু পরে। আচ্ছা, 1 মিনিট। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যদি এই তিনটা অ্যালাইনমেন্ট প্রয়োগ করি, এখানে কি হয় দেখেন, এই হচ্ছে সেন্টার, এটা আলাদা একটা প্যারা, আমরা একটা এন্টার দিয়ে দিলাম, ধরেন এই হচ্ছে আমাদের একটা প্যারা, এটা হচ্ছে একটা প্যারা। আপাতত কার্সর রাখলে একটা প্যারার উপরেই প্রয়োগ হয়। যখন আপনি কোনো টেক্সটের মধ্যে কার্সর রাখবেন
যদি আপনার দুইটা প্যারা থাকে, মোর দেন ওয়ান প্যারা হয়, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে, করে আপনি প্রয়োগ করতে পারেন সেন্টার, রাইট, লেফট। বুঝতে পারছেন? যদি আপনি সিলেক্ট না করেন তাহলে যে প্যারার উপরে কার্সর রাখবেন শুধু ওই প্যারাতেই প্রয়োগ হবে, অন্য প্যারাতে প্রয়োগ হবে না সিলেক্ট না করলে। আর সিলেক্ট করলে সবটাতেই হবে। এটা বুঝতে পারছেন? সিলেক্ট বুঝেন তো? এরকম করা। হ্যালো, আরিফুল আছেন? জি স্যার, আছি স্যার। কথা বলেন না কেন? জি স্যার। এটা কিন্তু খুব সূক্ষ্ম ছোট ছোট কাজ, কিন্তু এগুলো আসলে অনেক কাজের। জি স্যার। এগুলো অনেক কাজের। আমরা অনেক সময় একই পদ্ধতিতে সব কাজ করি, বুঝি না, হয় সব সময় সিলেক্ট করি, না হলে সিলেক্ট না করে চেষ্টা করি। পার্থক্যটা কি, কখন সিলেক্ট করার প্রয়োজন হবে না, কখন হবে, এই সামান্য একটা বিষয় অনেক সময় আমরা 5 বছর কাজ করেও বুঝি না। সিলেক্ট না করলে তো কিছুই হবে না। হবে তো ওই বলবেন মাউসটা যখন রাখবো ওই জায়গাটাই হবে না। একটা মাউস যেখানে প্যারা, রাখবো। প্যারা বুঝেন তো? প্যারা কি বুঝেন তো? স্যার প্যারা বুঝি স্যার। একটা প্যারা আমরা বুঝি যে কষ্ট দেওয়া, এই প্যারা না। এই প্যারা এবং এই প্যারার মধ্যে পার্থক্য আছে, বুঝছেন? জি এটাকে স্যার। আপনি ওইভাবে প্যারা বুঝবেন না। এই প্যারা হচ্ছে যে প্যারাগ্রাফের সংক্ষেপ, বুঝছেন? প্যারাগ্রাফ ওইটার জি স্যার। শর্ট ফর্মে জি। আমরা নিয়ে আসছি। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে যতক্ষণ আপনি কোনো লেখার মধ্যে এন্টার চাপবেন না, তার আগে যা লিখবেন তাই হচ্ছে একটা প্যারা। জি স্যার। যদি আপনি এই ইপসামটা কাটবো, এই যে আমি প্রয়োগ দেখাইতে চাচ্ছি। এটা সেন্টার, লেফটে রাখি। এতটুকু লেখার পরে আপনি মনে হয় এন্টার চাপছেন। এখন যদি আপনি অন্য কিছু লিখেন, ধরেন কি লিখবো, এই যে আমি লিখতেছি, যদি আমি লিখতেই থাকি এক সময় তো আমার নেক্সট লাইনে চলে আসছে, ঠিক না? জি স্যার। কিন্তু যদি আমি এন্টার দিয়ে নিচে লিখি, তাহলে এর আগ পর্যন্ত যা লিখছি সেটাই হচ্ছে একটা প্যারা। আমি যদি দুইটা ওয়ার্ড লিখে এন্টার চাপি, এই দুইটা ওয়ার্ডই একটা প্যারা। যদি আমি একটা লেটার লিখে এন্টার চাপি, এই একটা লেটারই হচ্ছে একটা প্যারা। তার মানে প্যারার ডেফিনেশন হচ্ছে যতক্ষণ আপনি এন্টার চাপবেন না, কম্পিউটার দৃষ্টিকোণ থেকে এটা এন্টার যতক্ষণ চাপবেন না, যদি আপনি সারা দিন লিখেন একটা প্যারাই লিখবেন, তার মানে এখানে আমাদের অনেকগুলা প্যারা। এক্সাম্পল দেখেন, এই 2 লাইন হচ্ছে একটা প্যারা। আমরা যদি দেখি এখানে যে এইতে রাইট হচ্ছে, লেফট হচ্ছে, সেন্টার হচ্ছে। কেন হচ্ছে? এই 3টা লাইনে একটা প্যারা, এই জন্য এটা হচ্ছে। যদি আমি চাই যে 3টা লাইন আমি টোটাল নিচের লেখাগুলোকে নিয়ে যাব রাইটে, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করতে হবে। জি স্যার। করে নিতে হবে, তাহলে যাবে। একটা প্যারার জন্য আমার সিলেক্টের প্রয়োজন নাই। একটা প্যারার মুভের জন্য যদি আপনি সিলেক্ট করেন, তাহলে একজন বুঝবে যে এই বিষয়টা আপনি জানেন না যে এক প্যারার জন্য সিলেক্টের প্রয়োজন হয় না। তো অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি করে তারপরে নিতে পারবেন তো সমস্যা নাই, ঠিক না? জি স্যার। কিন্তু ওইটা অপ্রয়োজনীয়, অযথা একটা সময় নষ্ট করলেন আপনি। যেটার প্রয়োজন ছিল না ওইটা করা মানে হচ্ছে তো আপনার সময় নষ্ট করা। আপনি কেন করবেন? জি স্যার। কারণ এরকম যদি আপনার 50টা প্যারা থাকে আর 50 বার আপনি সিলেক্ট করে করে কাজটা করেন, তাহলে 50-এ যদি আপনি 10 সেকেন্ড করে দেন, অনেক সময় চলে যাবে, ঠিক না? তো এই জন্য আমাদের এই টেকনিকটা বোঝা উচিত। একটা প্যারার উপরে অ্যালাইনমেন্টের প্রয়োগের জন্য প্যারাগ্রাফের প্রয়োগ হচ্ছে প্যারাগ্রাফ ওয়াইজ। মোর দেন প্যারাগ্রাফে গেলে আপনার সিলেক্ট করতে হবে, একটা প্যারাগ্রাফে গেলে সিলেক্ট করতে হবে না। এখন আমরা যাচ্ছি অ্যালাইনমেন্টে। এটা হচ্ছে
সেন্টার, এটা হচ্ছে রাইট। এই তিনটা আমরা বুঝলাম, আগেই আমরা দেখছি। যদি আমরা এটাতে যাই তাহলে কি হয়, এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে লাস্ট লাইনটা লেফটে রেখে জাস্টিফাই করবে। এই প্যারাগ্রাফের লাস্ট লাইন কোনটা? এটা স্ক্রাব, ঠিক না? আমি কালার চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। কালারের প্রয়োগ হচ্ছে না, কালারের জন্য মনে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ না, আমরা কালারটা এখান থেকে বদলাই, আর লাগবে না। তো আমি যদি এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে জাস্টিফাইয়ে যাই, এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে দুই দিক সমান করবে, কিন্তু লাস্ট লাইন লেফটে রেখে দেবে। এটা হচ্ছে জাস্টিফাই এন্ড লাস্ট লেফট, লেখা আছে তো না? জি স্যার। এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট সেন্টার, এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট রাইট। সুমন পাল কি বুঝছেন? সুমন পাল কিন্তু ফটোশপে এক্সপার্ট। জি স্যার। আপনি জি বললে হবে না, সুমন পাল বলতে হবে। না স্যার, আমি এক্সপার্ট না স্যার। এমনি স্যার না বলবেন, এমনি জি বলতে। স্যার ওই জন্য স্যার কুইজে চার মাত্র পাইছি স্যার, আর ওই আরিফুল ভাই সাহায্য সেওয়ালে পাইছি। না রে ভাই, না, আমার কাছে পারি না। শীটটা আছে, আমাদের আপনাদের শীটটা আছে, আমি এখন নিয়ে বসি নাই, শরীরে খুব ব্যথা। ফুটবল আসলে অনেক বছর খেলি না তো, হঠাৎ করে দৌড়াদৌড়ি করছি, ব্যথা হয়ে গেছে, তো রেস্টেই আছে। আপনারা ওগুলা দেখবো আস্তে আস্তে। কিন্তু আমার একটা প্রশ্ন স্যার, রায়হান ভাই একদিন আপনি প্রেজেন্টেশন দিয়েছেন, রায়হান ভাই কিছু জানেন না, উনি 7 পাইছে স্যার, উনি ব্রিলিয়ান্ট স্যার, কিছু না জেনেও 7 পাইছে। সাস্টের স্টুডেন্টরা বুঝছেন, সাস্টের স্টুডেন্ট, জি স্যার, সাস্টের স্টুডেন্ট। ওরা একটু ট্যালেন্টই হয়, নতুবা সাস্টের চান্স পাইতো না। আর রায়হান এমনি মানে যদিও সাস্টের মধ্যেও গাদা স্টুডেন্ট আছে, সবাই যে ভালো এরকম কিছু না। আমি সাস্টের অনেক স্টুডেন্ট পড়াইছি, এরকম অনেককে আমি পাইছি যে আমার সন্দেহ হয়েছে যে ও কিভাবে শাস্ত্রে চান্স পাইবে, এরকম পাই। শাস্ত্রের মধ্যেও গাদা আছে বুঝছেন, ঘোরাফেরা করে, ওদের মাঠে গাদারাও ঘোরাফেরা করে, শুধু যে ছবি গুড়া এরকম কিছু না। তো যাই হোক, তো এভারেজ বেশিরভাগই হচ্ছে শাস্ত্রে যারা আছে ব্রিলিয়ান্ট। তো যাই হোক, তো আমরা যেটা বলছিলাম যে তাহলে এটা আমরা বুঝলাম না, লাস্ট সেন্টার, এই তিনটা হচ্ছে লাস্ট লাইনের মধ্যে পার্থক্য, আর বাকি উপরে সব ঠিক, দুই দিকই সেম করবে, যেটা সাধারণত হয় না, এদিকে দুই দিকটা অসমান থাকে, ওটা ইকুয়াল করে দেয়। আর সব শেষেরটা কি জানেন, কোনো লাইনই রাখবে না, অল জাস্টিফাই। লাস্ট লাইনকেও সে ডিস্ট্রিবিউট করে স্পেসটাকে দিয়ে একেবারে ইকুয়াল করে দিবে। এক্ষেত্রে যদি এখানে একটা লেটার হয় তাইলে পারবে না, কিন্তু মোর দেন ওয়ান লেটার হতে হবে, বুঝতে পারছেন? এক্সাম্পল দেখেন আপনি, লাস্ট লাইনের মধ্যে আমরা এটার মধ্যে দেখি, এখানে কিন্তু একটা ওয়ার্ড, ঠিক না, লাস্টে জি স্যার। এই ওয়ার্ডটাকে আমরা মিনিংফুল রাখি, তখন আমাদের বুঝতে সহজ হবে। এটাকে যদি আমি জাস্টিফাই করি, তাহলে কম্পিউটারটাকে সুন্দর করে জাস্টিফাই করে দিচ্ছে, সমানভাবে ভাগ করে দিচ্ছে গ্যাপটা, ঠিক না? স্যার আগের এগুলো হলো না কেন স্যার? ওই যে উপরে যেগুলো লিখলেন স্যার, এগুলো তো হইছে, হইছে। এখানে তো মোর দেন ওয়ার্ড ছিল, এজন্য ওয়ার্ড করে করছে। এটাকে কিভাবে করছে? এটাকে করছে ওয়ার্ড বাই ওয়ার্ড, যেখানে সে 5টা ওয়ার্ড পাইছে, প্রত্যেক ওয়ার্ডের মধ্যে এখানে গ্যাপ দিয়ে দিয়েছে। আর এখানে কম্পিউটারে পাইছে যেগুলো ওইগুলো করছে। এখানে পাইছে একটা, এখানে পাইছে একটা মানে মোর দেন ওয়ান ওয়ার্ড পাইছে, এজন্য ওয়ার্ডগুলোকে ডিস্ট্রিবিউট করছে। আর এখানে পাইছে একটা ওয়ার্ড, এজন্য লেটারকে ডিস্ট্রিবিউট করছে, বুঝছেন? যখন সে একাধিক ওয়ার্ড পাবে, ওয়ার্ডগুলোকে ডিস্ট্রিবিউট করে দিবে দুই দিক সমান করে। আর যদি একটা ওয়ার্ড পায় তখন কি করবে? সে তখন লেটারকে ডিস্ট্রিবিউট করবে, বুঝতে পারছেন? ওর কাজই হলো ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ, সমানভাবে করা, এখানে কোনো ইয়ে নাই, স্বজন প্রীতি করবে না। কিন্তু একটা লেটার যদি হয় তাহলে বিপদে পড়ে যায়, বুঝছেন? কারণ এক লেটারকে কিভাবে কি করবে? এক লেটার হতে পারে, দেখেন আপনি কাটেন, এই স্পেস দিয়ে আপনি একটা লেটার লিখেন, এটা নিচে চলে আসছে,
এটা কিন্তু একটা প্যারা, এটা প্যারাগ্রাফ, ঠিক না? এটা প্যারাগ্রাফ তো। এখন আপনি এটাকে দেন কি করবে? কিছুই করার নাই, ওই উপরে নিয়ে নিছে, উপরে নিয়ে নিছে। যখন দেখছে কিছু করার নাই তখন সে তখন বলে উপরে চলে আয়। দেখেন কি করে। এটা নিতে পারে নাই, কি জন্য নিতে পারে নাই? আমি ডাব্লিউ দিছি, ডাব্লিউটার স্পেস বেশি নেই, জায়গা কম ছিল তো এখানে, এই জন্য জায়গা করে নিছে। যখন আমি এর পরিবর্তে ডাব্লিউ দিছি, ডাব্লিউটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্ড, ওয়ার্ডের মধ্যে যে জায়গা বেশি নেই এটা হচ্ছে ডাব্লিউ জায়গা বেশি নেই। আরো দু একটা ওয়ার্ড থাকতে পারে জায়গা বেশি নেই, তো ওইগুলাকে এখানে নিতে পারে না, এই জন্য নিচে রাখছে। তাহলে এটা আমরা বুঝে গেছি, ঠিক না? এই লাইনটা আমার মনে হয় ক্লিয়ার। এই নিচের চারটা অংশ অনেকেই বুঝে না, তো এটা আসলে প্র্যাকটিস করতে হয় কোনো না কোনো নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে। কারণ সে ডিস্ট্রিবিউট করবে আনলিমিট জায়গার মধ্যে, কিভাবে ডিস্ট্রিবিউট করবে? আপনি যদি এই লাইনটাকে ডিস্ট্রিবিউট করতে বলেন, সে একটাতে কোনো বক্স নাই কিন্তু, যে জন্য এটা ডিস্ট্রিবিউট সে করতে পারবে না। ডিস্ট্রিবিউট করতে হলে আপনার নির্দিষ্ট এরিয়া ঠিক করে দিতে হবে যে এই এরিয়ার মধ্যে আপনি ডিস্ট্রিবিউট করেন। আনলিমিট অসীম এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউট করার সুযোগ থাকে না। তাহলে আমাদের মনে হয় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার, ঠিক না? এটা আমাদের ইলাস্ট্রেটরে কাজ দেবে। এখন যেহেতু আপনারা শিখিয়ে দিলাম, এইটার বিস্তারিত প্রয়োগ আমরা আসলে ইলাস্ট্রেটরে করি। যারা অনলি ফটোশপে কাজ করে, এরা আজীবন কাজ করার পরেও এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামায় না। স্যার ইলাস্ট্রেটরে কি স্যার সেম জিনিসগুলো না বাড়তি কোনো কিছু আছে স্যার? বাড়তি আরো আছে, কিন্তু এটাও আছে, এটা আপনার হেল্পফুল, এটা আর শিখতে হইলো না। বাড়তি যেটা আছে ওইটা শিখলেন। স্যার একটা এলিমেন্ট আছে মেবি সেন্টার, ওটা কি ইলাস্ট্রেটরে আছে? হ্যাঁ, ইলাস্ট্রেটরে মানে যা আছে, যা আপনি চিন্তা করতে পারেন তার চাইতেও বেশি আছে। হ্যাঁ, ওইটাই আর বুঝতেছি সেন্টারটা। ইলাস্ট্রেটরটা হচ্ছেই মূলত টেক্সটকে নিয়ে, মানে করা যায় না এরকম কিছু নাই। যেভাবে ফটোশপে ফটোকে নিয়ে করা যায় না এরকম কিছু নাই, আমরা যা চিন্তা করি তাই করতে পারি এরকম। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ইন্ডেন্ট। ইন্ডেন্টে আমরা যাচ্ছি, পরে আমরা কারেক্টারে যাই। কারেক্টারের মধ্যে এই যে আমাদের সাইজ চেঞ্জ করে, এখানে আবার রিপিট আছে। স্যার আমি শুধু কারেক্টারে থাকি স্যার, তাইলে যে উপরে যে ইয়েগুলো আসে তাইলে এখানে তো আর যাওয়া দরকার নেই, এখান থেকে তো আমি স্যার ওই কালারটা সবগুলো চেঞ্জ করতে হবে স্যার। হ্যাঁ, এখান থেকে সাধারণত আমরা করি, কারণ এখানে সহজ, একটা থেকে আরেকটাতে যাওয়া সহজ, দূরত্ব কম। এখান থেকে এখানে যাওয়া অনেক দূরত্ব, ঠিক না? আর এখানে কাছাকাছি করে দেয়, এই জন্য সাধারণত আমরা এখান থেকেই কাজ করি। আর উপর থেকে এখানে কাজ বেশি, ওই উপরের এগুলো থাকে, সাথে আরো থাকে। আর এখানে লিমিটেড কিছু মোস্ট কমন কিছু কাজ থাকে। এটা হচ্ছে কি যে যদি আপনার এই বক্সটা না থাকে, এখানে মোস্ট কমন কিছু কাজ আপনি উপরে পাচ্ছেন, করে ফেলতে পারবেন। আর যদি লেখার উপরে আপনি ডিটেলসে কাজ করতে চান অনেক বেশি, তাহলে আপনি এখানে ক্লিক করে ওটা নিয়ে আসতে হবে, বুঝছেন? আপনাদের প্রশ্ন একটা ছিল যে আপনি লেয়ার প্লেটটা আনবেন কিভাবে? এটা উইন্ডো থেকে আনবেন, এখান থেকে লেয়ার আনবেন, ঠিক না? এই কথাটাই বলছে, এটা আনবেন কিভাবে, এটা প্রশ্ন ছিল, ঠিক না? কেজেন স্যার শাস্ত্র ধার কথা বলছে না যে উনি কাজ পারেন না, বাট মার্কস বেশি পাইছেন। উনি স্যার পিকনিক, উনি স্যার ট্যুরে আসার আগে নাকি 1 ঘন্টা নেটে সার্চ দিয়ে এই রিলেটেড যত কোশ্চেন আছে সব মুখস্থ করে আসছিলেন। হ্যাঁ, গ্রাফিক্সের উপরে অনেকগুলো থিওরিটিক্যাল স্টাডি করছে সে। জি স্যার, উনি কাজ না পারলেও এগুলো মুখস্থ করে ফেলছে। তো এই যে দেখে আসছে, মুখস্থ বলবেন না, বলবেন দেখে। মুখস্থ শব্দটা আসলে গালির মতো আমাদের কাছে, বুঝছেন? কম্পিউটারে মুখস্থ শব্দটা আসলে এক ধরনের গালির মতো। আপনি যদি বলেন যে আমি সারা রাত মুখস্থ করছি, আমরা আসলে আপনাকে কোনো প্রশংসা তো করবোই না, অপমান করব। কারণ মুখস্থ কেন করবেন? অনেকটা সেই রকমই স্যার, আমরা কাজ পারি, লিখতে পারি না, আর উনি কাজ পারেন না, লিখে দিয়ে আসছে স্যার সবকিছু। উনি স্টাডি করতেন। না স্যার ওইখানে, না স্যার ওইখানে আছে, ওখানে আমি ফখরুল ভাইকে থ্যাংক ইউ দিব, কারণ ফখরুল ভাই ওনাদেরকে কিন্তু বলিয়ে দিয়েছে অনেক কিছু। সুমন ভাই আমারও কইনি। কিভাবে বলছে?
ভাবে না গ্রুপিং স্যার ভাবে আমাদের আনসার গ্রুপে সবাই সবাইকে হেল্প করছে, এটা বড় কথা। সবাই হেল্প কে করে স্যার, গ্রুপিং ভাবে আনসার গুলা দিছে স্যার, যার যে একজন একজন করে এজন খারাপ স্যার আপনি দেখে নিলে স্যার আমরা তো কিছু হওয়ার নাই স্যার, এজন লুকাই দেখে নিয়েছি স্যার, সবার কাছে স্যার এখানে আছে এখন ভাই সবার কাছে দেখে দেখে আছে স্যার, আমার কাছে চলে আছে, আরিফুল ভাই কাছে চলে আছে, সব সাইফুল ভাই কাছে দেখছে, সবার কাছে দেখিয়া সে আনসারটা সঠিক হয়ে লিখছে। এটা ভুল করছে, যেহেতু আমাদের বিশাল মাঠ ছিল, সবাইকে আমরা 5 হাত দূরে দূরে বসাইতাম, বলে চেয়ার নিয়ে সবাই মাঠে ছড়িয়ে ছিটিয়ে যান, ঠিক না? তারপরে প্রশ্নটা ডিস্ট্রিবিউট করা উচিত ছিল, এটা মিস্টেক হয়েছে আমাদের। জি স্যার। বিশাল মাঠ তো, আমরা বলতাম যে মানে চেয়ার সাথে নিয়ে আর প্রশ্নপত্র বাজ করে দিয়ে দিতাম, যে বাজ খুলবেন না, চেয়ার নিয়ে দূরে দূরে সবাই বসে যান, বসে বাজ খুলেন, ওইটা সবথেকে বেস্ট হইতো। যাই হোক, রায়হান একটা গিফট পাওয়া উচিত, সে অনেক ভালো পারফরমেন্স করছে। জি স্যার। স্যার আমি মনে করি স্যার এটা এক ধরনের যোগ্যতা। হ্যাঁ, রায়হান ভাই এটা এক ধরনের যোগ্যতা, এবং আমি কিন্তু আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে, কারণ সে জি স্যার, রায়হান ভাই দেখেও যে সে মানে মোটের উপর উনি জিতলো, হ্যাঁ এটাও কিন্তু একটা ক্ষমতা। সেটাই, সে একটা টি শার্ট নিয়ে নিয়েছে, অনেক ভালো মানের একটা টি শার্ট পাইছে, এই সোয়েটার, এটা কিন্তু অনেক ভালো স্মুথ কাপড়টা, আমি দেখছি ওর যে ফেব্রিকটা, এটার দাম আমার মনে হয় 700-800 নিচে হবে না। আরিফুল কি বলেন? আরিফুল কথা বলে না, পাইছে তো এই জন্য আর কথা বলে না, যদি আমরা নিয়ে নেই। হ্যালো, হ্যাঁ হ্যালো, কথা শুনতে পাচ্ছি না। জি স্যার আছি। হ্যাঁ, তো যেটা আমরা বলছিলাম, আমরা ক্লাসে ফিরে যাই। কয়জন আছে? 16, তার মানে খারাপ না। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই ডিস্ট্রিবিউটটা আমরা মোটামুটি বুঝছি যে এটা একটা সিস্টেমের উপরে নিচে চলে যায়, অনেক কাজ আছে বুঝছেন, আমাদের একটু ফাস্ট হয় যে আমরা শেষ করে ফেলবো, আমাদের 2-3 মিনিট আছে, যেহেতু আমরা একটু দেখে নিই দ্রুত। এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করা, সিলেক্টেই রাখি, ফন্ট চেঞ্জ তো আমরা বুঝি, ঠিক না? ফন্ট চেঞ্জের পরে হচ্ছে বোল্ড ইটালিক করা, সাইজ চেঞ্জ করা, এটা হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং এক লাইনের মধ্যে হয় না, যদি আমরা একটা প্যারা রাখি, পুরোটা সিলেক্ট করি, করে লেফট অ্যালাইনমেন্টে নিয়ে নেই বোঝার সুবিধার জন্য, যেভাবে আমাদের লেখাগুলো থাকে, আর একটু ছোট করব, গ্যাপ লাগবে আমাদের নিচে, ছোট সবসময় ডাউন এরো কি দিয়ে করবেন বুঝছেন, তখন আপনি সহজে বুঝবেন, আপ এরো এবং ডাউন এরো, বুঝতে পারছেন? এটা কমফোর্টেবল। জি স্যার। এটা কমফোর্টেবল না? জি স্যার। আপ এরো একবার চাপালেন, এক পয়েন্ট করতে পারলো, আপনি দেখে দেখে বুঝলেন কত রাখবেন। আর এখানে যদি চলে যান আপনি যে এটাতে গেলে কি হবে, আপনি কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন না, দিলেন দেখেন বেশি ছোট হয়ে গেছে, আবার গেলেন, আবার দিলেন দেখেন বেশি বড় হয়ে গেছে, এই যন্ত্রণার কি দরকার? আপনার যা আছে এটা কিন্তু অনেক ফাস্ট, এই দেখেন আপনি অনেক ফাস্ট, এই যে আমি 80-তে চলে আসছি, আমি যদি ডাউন এরোতে দৌড়ি অনেক দ্রুত আমার যেতে চলে আসছে, 25-এ চলে আসছে। তো এভাবেই করবেন, মোস্ট কমফোর্টেবল। তো আমরা একটা প্যারার মধ্যে দেখতে যাচ্ছি, প্যারার মধ্যে দেখলে আমাদের মনে হয় সিলেক্ট করতে হবে না, এটা হচ্ছে লাইন স্পেসিং। এখানে যদি আমরা দেখি সব সময় প্রয়োগ হয় না, সিলেক্টই করতে হবে আমাদের। তো লাইন স্পেসিং তো আমরা বুঝি যে আমরা যদি এখান থেকে লাইন স্পেসিং করি, এখানেও আপের ও ডাউনের প্রয়োগ আছে, দুইটা লাইনের মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে, গ্যাপ, ঠিক আছে, যেটা আমরা কাজের মধ্যে করি অনেক সময় পাশাপাশি করে ফেলি। এগুলো আসলে আমরা কেন করি? ধরেন একটুর জন্য একটা বক্স থেকে কিছু লেখা বাইরে চলে গেছে, বাইরে কিভাবে যায় দেখেন, এই লেখাটাতে দেখেন আপনি কিভাবে যায়। আমার যদি লেখাটা একটু বেশি হয়, সাইজে গেলাম, একটু বড় করতেছি আমি, যখনই আপনার লেখা বাইরে চলে যাবে বুঝবেন কিভাবে?
কি বোঝা যায় কিছু? আমাদের কোনো লেখা বাইরে গেছে? যাওয়ার তো কথা। এই জায়গায় কি ডাবল এরর চিহ্ন দেখাচ্ছে, ঠিক না? এই জায়গার মধ্যে উপরে একটা ছোট চিহ্ন আছে রাউন্ড, যেটা জেনারেলি ছিল না। এটা হ্যাঁ হ্যাঁ দেখেন তো, আমরা যদি লেখাগুলো ভিতরে থাকে এই চিহ্ন থাকে কিনা। নাই। এখন নাই। তো যদি আপনার বক্সের বাইরে লেখা চলে যায় তাহলে এখন সাদা একটা বিন্দু আছে এটা ঠিকই আছে, কিন্তু যখন আপনার বাইরে চলে যাবে তখন কি হয় দেখেন। এই দেখেন দুই জায়গার মধ্যে ভিতরে আরেকটা চিহ্ন চলে আসে, ঠিক না? জি স্যার। নিচের মধ্যে একটা লাইন, এটার মধ্যে একটা লাইন চলে আসে, যেটা আমাদের ভিতরে না থাকলে হয় না, ফাঁকা থাকে ভিতরটা। ওখানে একটা প্লাস চিহ্ন চলে আসে, বুঝছেন? মেনলি এখানে আছে প্লাস চিহ্ন। আপনি আরো বড় করে যদি দেখেন যেটা একটা প্লাস চিহ্ন। যাই হোক, এই প্লাস চিহ্ন আসা মানে হচ্ছে লেখাটা ভিতরে চলে যাওয়া। আমরা যদি কোনো কারণে দেখি যে একটুর জন্য আমার লেখাটা বাইরে চলে গেছে, তখন আমরা কি করি অনেক সময় সাইজ চেঞ্জ না করে, বুঝছেন, যে একটুর জন্য এক লাইনের জন্য পিছনে চলে গেছে, আমি একটু রেজুলেশনটা কমিয়ে দিলাম, একটু মানে সাইজটাকে আমরা লাইন স্পেসিংটা একটু কমিয়ে দিলাম। ধরেন এই 52 ঠিকই আছে, 53 দেওয়ার পরে দেখলাম আমার চলে গেছে ভিতরে, আমি 1 পয়েন্ট কমাইয়ে দেখলাম ঠিক হয় কিনা। হইলে তো আমার লেখাটার সাইজ চুটে করতে হচ্ছে না, ঠিক না? অনেক সময় কিন্তু লেখার সাইজ চুটে করেও আমরা এটাকে বক্সের মধ্যে নিয়ে আসতে পারি। 42 ছিল, আমি 41 করে বক্সের মধ্যে নিয়ে আসছি লেখাটাকে। কোনো কারণে যদি আমি মনে করি না আমার লেখাটা 42 থাকবে, এক্ষেত্রে আমি স্পেসিংটাকে একটু কমিয়ে যে করে ফেলতে পারি, নির্দিষ্ট এরিয়ার মধ্যে লেখাটাকে রেখে দিতে পারি, ঠিক না? দুইভাবেই করা যায়। স্পেসিং অনেক কারণে আমরা করি, এর মধ্যে একটা বুঝাইলাম আর কি। এমনি তো সৌন্দর্যের জন্য আমরা করি, অন্য কোনো রিজনের জন্য করি, বিভিন্ন অসংখ্য কারণ আছে দুইটা লাইনের মধ্যে গ্যাপ বাড়ানোর। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। তাহলে আমরা স্পেসিং বুঝছি, ঠিক না? এরপরে যেটা হচ্ছে, এগুলো সহজ, আমরা শেষ করে দেবো ক্লাস। এটা হচ্ছে ক্যারেক্টার স্পেসিং। ক্যারেক্টার স্পেসিং এখানে কি লেখা আছে? লাস্টে লেখা আছে ক্যারেক্টার, না? তো এই যে ক্যারেক্টার স্পেসিং কেন বলা হয়, কিংবা এই লাইনের উপরে কেন ক্যারেক্টার লেখা, একটু কেউ বলতে পারবেন? এটা কিন্তু লেটার লিখতে পারতো, লেটার স্পেসিং বলতে পারতো, কিংবা এখানে যা কাজ করতেছি আমরা লেটারের উপরেই কিন্তু করতেছি, ঠিক না? লেখার ক্ষুদ্রতম একক হচ্ছে লেখা, লেটার, তারপরে ওয়ার্ড, লাইন, প্যারা, এরকমই তো। তো এখানে লেটার না বলে ক্যারেক্টার কেন বলে, কে বলতে পারবে? রাজিয়া সুলতানা বলেন। স্যার আমি প্রশ্নটা আবার করতে চাইছিলাম স্যার, মানে বুঝি নাই স্যার, একটু অন্যমনস্ক ছিলাম। প্রশ্ন ছিল যে জেনারেলি আমরা এই বক্সের মধ্যে যে কাজগুলো করি এটা প্যারাগ্রাফের উপরে কাজ করি, ঠিক আছে? এজন্য হেডলাইনের মধ্যে লেখা আছে প্যারাগ্রাফ, ঠিক আছে? কিন্তু এই হেডলাইনের মধ্যে লেখা আছে ক্যারেক্টার, কিন্তু এখানে আমরা কাজ করি মূলত ওয়ার্ড কিংবা লেটারের মধ্যে। ওয়ার্ড কিংবা লেটারের উপরে যদি কাজ করি তাহলে আমাদের এখানে লেটার এন্ড ওয়ার্ড কিংবা অনলি লেটার কিংবা অনলি ওয়ার্ড এরকম কিছু লেখা উচিত। এখানে কেন ক্যারেক্টার লিখছে? এই হেডলাইনটা ক্যারেক্টার দেওয়ার মানে কি, নামকরণের সার্থকতা কি? লেখার বৈচিত্র্যের জন্য স্যার, লেখাগুলাকে সুন্দরভাবে এই যে লেখার যে বৈচিত্র্যটা ওই জন্য স্যার, আমার ভাষায় আমি যেটা বলছি। এটা হচ্ছে না, তারপর আমরা ইয়ে করি, সরি এটা তো গেলাম। এখানে দেখেন এটা হচ্ছে এটা কম্পিউটার শব্দটা, ঠিক না? যখন আমি এই জায়গার মধ্যে গিয়ে স্পেসিং দেব, স্পেসিংটা বাড়াবো, দুইটা লাইনের মধ্যে স্পেসিং হচ্ছে, এখানে গিয়ে যদি আমি বাড়াই এটা হচ্ছে দুইটা অক্ষরের মধ্যে স্পেসিং। দেখেন দুইটা লেটারের মধ্যে স্পেসিং হয় নাই,
এটাকে তো আপনি ক্লিয়ার বলতে পারেন যে লেটার স্পেসিং। আবার দেখেন, এই ধরেন আমি বললাম যে এই ট্রেনিং, এই এলইডিবি শব্দটার গ্যাপ আপনি বাড়ান, দুইটা লেটার মধ্যে গ্যাপ থাকবে মধ্যখানে, আপনি বাড়াইতে হবে কোন জায়গা থেকে, এখান থেকে আপে দিলাম আমি, দেখেন এই অক্ষরগুলো অনেক গ্যাপ হয়ে গেছে লেটারগুলো, ঠিক না? এটা আমরা ক্লিয়ার বুঝি, এটা হচ্ছে লেটার স্পেসিং। এটা কারো বুঝতে সমস্যা আছে? না স্যার। ওয়ার্ড স্পেসিং হয় না কিন্তু কখনো, ওয়ার্ডে স্পেসিং বলে কিছু নাই, অযৌক্তিক, এটা যুক্তিসঙ্গত না। মানে এখানে যদি আপনি মানে ধরেন এই যে হোয়াট ইজ ইপসাম, এটা তো একটা কি বলে বাইরে নিয়ে যাচ্ছে, আসলে খুঁটিনাটি বিষয়, বুঝছেন, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, এগুলা আসলে কেউ আলোচনা করতে চায় না, খুব ছোটখাটো বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই না জেনারেলি আর কি। কিন্তু আমার ট্রেনিং এর সিস্টেম হচ্ছে আমি ছোট বিষয় নিয়ে আলোচনা করি, বড় বিষয় বাদ দিয়ে দিই, এটা আপনারাই বুঝবেন। হাতে নিয়ে বেশি কথা বলতে হয় না, কথা বলতে হবে পিঁপড়াকে নিয়ে, কারণ পিঁপড়া আমরা দেখি না তো, পায়ের নিচে ফেলে দিই, হাতি সবাই দেখে, ওটা বুঝবে, এটা নিয়ে আমাদের টেনশনের কিছু নাই। তো এখানে হচ্ছে আমাদের 4টা ওয়ার্ড, ঠিক না? যখন আমি স্পেসিং এ যাচ্ছি, আমার কিন্তু ওয়ার্ড স্পেসিং না, এটা হচ্ছে লেটার স্পেসিং, ঠিক না? প্রত্যেকটা লেটারের মধ্যবর্তী গ্যাপ বাড়ছে, ইকুয়ালি দুইটা ওয়ার্ডের মধ্যবর্তী যে স্পেস এটাও বাড়ছে, ঠিকই আছে, কিন্তু জেনারেলি এটাকে ওয়ার্ড স্পেসিং বলা হবে না, এটা অযৌক্তিক, বলতে হবে লেটার স্পেসিং। তো লেটার স্পেসিং কে লেটার স্পেসিং না বলে কেন ক্যারেক্টার স্পেসিং বলে, এটা যদি আমরা দেখি, ক্যারেক্টার বলতে আমরা কি বুঝি? ক্যারেক্টার শব্দটার মানে কি? ডিসিপ্লিন স্যার। না, ডিসিপ্লিন চরিত্র না, ক্যারেক্টার তো চরিত্র না, বৈশিষ্ট্য স্যার। চরিত্র চরিত্র বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, চরিত্র কিংবা বৈশিষ্ট্য দুটো একই শব্দ, এটা আসলে মানে অর্থগত খুব পার্থক্য না। প্রশ্ন হচ্ছে আরিফুল ইসলামের জন্য যে প্রশ্ন, সেটা হচ্ছে চরিত্র বলতে আপনি কি বুঝেন? আচার আচরণ সবকিছু মিলে। এক্সাম্পল দেন। এক্সাম্পল কি দিব স্যার? একজন মানুষের আচার আচরণ, তার চলাফেরা, এইগুলোই তো। খাওয়া দাওয়া, ঘুমানো। আচ্ছা, মন বলেন তো, ফিমেল থেকে একজন বলেন চরিত্রের একটু ব্যাখ্যা, ডেফিনেশন, চরিত্র মানে কি? তার ব্যবহার, চিন্তাধারা, ব্যবহারই স্যার। ব্যবহার বললে আপনি আবার এমন একটা শব্দ বলছেন যেটার বহুমাত্রিক মানে মিনিং, আমরা আবার বলবো ব্যবহার বলতে আপনি কি বুঝেন, যেহেতু ব্যবহারটাও বহুমাত্রিক উত্তর আসে, একটা না। ব্যবহার বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন? সে ঠিক কিভাবে চলাফেরা করে বা কিভাবে কথাবার্তা বলে, এটাই তার ব্যবহার। তাহলে আপনার উত্তর মানে সঠিক না, এভাবে যদি আপনি চিন্তা করেন, আমরা আসলে আপনি চরিত্র বলতে কি চিন্তা করতেছেন ওইটা আমি ধরতে চাচ্ছি। তো যদি আপনি চরিত্র বলতে স্যার এর ডেফিনিশন কিভাবে দিব? চরিত্র বলতে তার দৃষ্টিভঙ্গি, তার মানসিকতা বোঝাচ্ছে স্যার। যাই হোক, সুলতানারা যে কি নতুন কিছু বলবেন এর বাইরে যা ওরা যা বলছে? না স্যার, স্যার কম্পিউটারের ভাষায় স্যার ক্যারেক্টারই বলে, ওইভাবে লেটার স্যার বলে না, যদিও লেটারের মধ্যে স্পেসটা দেখা যায়, কিন্তু কম্পিউটারের ভাষায় স্যার ক্যারেক্টারই বলা হয় লেটারগুলোকে। ওইটুকু জানি স্যার, কিন্তু বিস্তারিত বলতে পারবো না স্যার। এই যে স্টাডি ট্যুর 2020, ঠিক না? তো ধরেন অনেকগুলো লেটার একসাথে কিছু থাকে, তাই মেবি ক্যারেক্টার বলা হয়, বলে।
আমরা যাচ্ছে প্রথম যেটা হচ্ছে যে আরিফুল কিংবা সুমনের ক্ষেত্রে যেটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে এরকম যে কারেক্টার শব্দটাকে যদি আমরা শুধু মানুষকে নিয়ে চিন্তা করি তাহলে হবে না। কারেক্টার একটা পানির কারেক্টার আছে কি নিচের দিকে যায়, দুয়ার কারেক্টার আছে এটা উপর দিকে যায়। তো কারেক্টার এক্ষেত্রে কারেক্টার হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক না? আমরা শুধু মানুষ নিয়ে চিন্তা, প্রত্যেকটা জড় বস্তুরও একটা কারেক্টার আছে, ঠিক না? একটা কাঠ রেখে দিলে ধীরে ধীরে ওটা পচে নষ্ট হয়ে যাবে, এটা তার একটা কারেক্টার, মানে এখানে বৈশিষ্ট্য। তো আমরা তো প্রশ্নটা কম্পিউটারের দৃষ্টিকোণ থেকে আপনাদের করছি, ঠিক না? জেনারেল মানুষের দৃষ্টিকোণ থেকে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের এখানে একটা মেনুর উপরের হেডলাইন হচ্ছে কারেক্টার, এটা এখানে আমরা মানুষ চিন্তা করতেই পারি না, কারণ আমাদের একটা ওয়ার্ডের তো বহুমাত্রিক যে হয় মিনিং হয়। তো আপনাকে তো বুঝতে হবে যে কোন ক্ষেত্র থেকে এই প্রশ্নটা আমি করছি। এখানে মানুষ আপনি কল্পনাই করতে পারেন না। মানুষ কল্পনা করা মানে হচ্ছে আপনি একটা শব্দের ফিক্সড একটা অর্থ ধরে নিয়ে বসে আছেন, এটা যে সেন্স চেঞ্জ হয়, সিচুয়েশন অনুযায়ী শব্দের মিনিং এর পরিবর্তন হয়, ওইটা আপনার মাথায় নাই, এটা হচ্ছে আপনার একটা মিস্টেক। আচ্ছা যাই হোক, আর সবার অর্থের ব্যাখ্যা আমি যাচ্ছি না, কে কি বলছেন আমি আনসারটা দিয়ে দিই। তো এখানে কারেক্টার বলতে যেটা বোঝাচ্ছে যে ধরেন আমি স্টাডি টু 2020 লিখলাম, এটাতে যদি আমি গ্যাপ তৈরি করি, গ্যাপ এখানে নিচে এই যে গ্যাপটা হয়েছে, এটা কি লেটার স্পেসিং হয়েছে সব? এই 2020 কি লেটার? না স্যার, এটা তো না স্যার। কিন্তু গ্যাপ তো হয়েছে, এটাতে তো গ্যাপ হয়েছে। জি স্যার, হ্যাঁ, ক্যারেক্টার। যদি আমি এখানের মধ্যে 20 না লিখে এই তিনটা সিম্বল দেই তাহলে এটারও তো গ্যাপ হয়েছে, এটারও তো গ্যাপ হয়েছে, ঠিক না? জি স্যার। তাইলে তো আমরা এই লেটার স্পেসিং বলতে পারি না, আবার নাম্বার স্পেসিংও বলতে পারি না, আবার এই সিম্বল স্পেসিং, এখানে দেখেন সব কিছুর স্পেসিং হয়, ঠিক না? যেহেতু এটা শুধুমাত্র লেটারের স্পেসিং হয় না, নাম্বারেরও স্পেসিং হয়, সিম্বলেরও স্পেসিং হয়। তো এই প্রত্যেকটার যেহেতু স্পেসিং হয়, এই জন্য এখানে কারেক্টার স্পেসিং বলা মানে লেটার স্পেসিং সে বলতে পারে না। সবগুলো মিলাই আছে। হ্যাঁ, এখানে বলছে কি যে এস হচ্ছে একটা কারেক্টার, এই হ্যাশটাও একটা কারেক্টার, এই টুটাও একটা কারেক্টার, সবকিছুকে একসাথে বলা হয় কারেক্টার। তখন যদি কম্পিউটারের দৃষ্টিকোণ থেকে আমরা এরকম বলি যে একটা কারেক্টার লিখেন, তো আপনি বলেন কোন টাইপের কারেক্টার লিখবো, সিম্বল টাইপের নাকি অ্যালফাবেটিক কারেক্টার লিখবো নাকি নিউমেরিক লিখবো? ওই যে কারেক্টারের ক্লাসিফিকেশন যখন আপনি যাবেন তখন আসবে এটা যে লেটার, সিম্বল, নাম্বার, আরো বিভিন্ন বিষয় আছে, সায়েন্টিফিক কারেক্টার আছে, আরো কত ধরনের কারেক্টার আছে, ঠিক না? তো এই জন্য বলা হয় যে প্রত্যেকটা লেটার একটা কারেক্টার, ওয়ার্ড নাম্বার একটা কারেক্টার, মানে একসাথে বোঝানো হয় মানুষ। কোন ধরনের মানুষ তখন বলা হয় মেল ফিমেল। মেইলে কি আমরা বলতে পারি কোন ধরনের মেল, তখন আমরা বলতে পারি সিলেটের, সুনামগঞ্জের, এভাবে ক্যাটাগরি পড়ে আসে, মানে একসাথে বোঝানোর জন্য আমরা বলি কারেক্টার। ক্লিয়ার আপনাদের কাছে বিষয়টা? জি স্যার, ক্লিয়ার স্যার। সেটাই তো, মানে কারেক্টার মানে হচ্ছে এখানে সব কিছু স্পেসিং হবে, যাই দিবেন আপনি, সায়েন্টিফিক সিম্বল দেন আর নাম্বার দেন আর যে কোনো কিছু দেন, এই জন্য এটার হেডলাইন হচ্ছে কারেক্টার, লেটার না। ইন জেনারেলি তো আমরা অক্ষরের উপরেই করি, এই জন্য আমরা মনে করি যে এটা কারেক্টার স্পেসিং না হয় লেটার স্পেসিং কেন হয় না। তো তাইলে আমরা স্পেসিং দুই ধরনের আমরা স্পেসিংটা আমরা বুঝছি। তারপর হচ্ছে স্কেল, এটা হচ্ছে একটা ওয়ার্ডের একটা লেটারের ওয়াইড বাড়ানো ডানে বামে, মানে এই ডাব্লিউটার যদি আমি এখানে স্কেল 100 না দিয়ে 200 দিয়ে দেই তাহলে এটা প্রস্থটা বেড়ে যাচ্ছে। হাইট কিন্তু সমান, হাইট একটুও বাড়ে নাই, বুঝতে পারছেন? এই এইচ এর যে হাইট ডাব্লিউর সেম হাইট, এটা হচ্ছে স্কেল বাড়ানো। হরিজন্টালি স্কেল বাড়ানো, আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেল বাড়ানো। আমি যদি চাই যে এখানে একটা ডাব্লিউ লিখি আমরা, তো আমাদের জন্য সহজ হবে। এটাকে যদি আমি গিয়ে বাড়াই, ভার্টিক্যালি 100% করি 200, ভার্টিক্যালি, বুঝতে পারছেন?
এটা হচ্ছে স্কেল বাড়ানো। দুই ধরনের স্কেল বাড়াইতে পারি আমরা, একটা হরিজন্টাল বাড়াইতে পারি, একটা ভার্টিক্যাল। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার হ্যাঁ, দ্রুত শেষ করে দিই, টাইম বেশি হয়ে যাচ্ছে। তারপরে যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এখানে কি লিখছে? বেসলাইন, সেট দ্য বেসলাইন শিফট, বেসলাইনকে শিফট। এটা হয় কি যে একটা লেটারকে কিংবা সিলেক্টেড অংশকে উপরে নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি যখন জেনারেলি এখানে লিখবেন ফার্স্ট, এখানে লিখি আমরা, এখানে হয়তো আমি লিখলাম 1ST। ওয়ার্ডে লিখলে দেখুন অটোমেটিকলি স্পেস চাপলেই এসটিটা উপরে উঠে যায়। এই জায়গার মধ্যে আপনার উপরে তুলতে হলে সিলেক্ট করে, যদি আপনি এখানে বলেন যে কতটুকু উপরে তুলবেন, দেখাচ্ছে পরের লেটারটাকে উপরে উঠে গেছে। এই তো, যতটুকু চান আপনি লিখতে। এটা কিন্তু একই লাইন, শুধু কিছু অংশ উপরে উঠে যাচ্ছে, বুঝছেন? এটা হচ্ছে ম্যানুয়ালি। স্যার ওয়ার্ডের মধ্যে গিয়ে যদি স্যার ফার্স্ট লিখে কপি পেস্ট করে তাহলেই তো হবে নাকি? হ্যাঁ, ওয়ার্ডের মধ্যে লিখলে অটোমেটিক উঠে যায়, অটো স্যার ওয়ার্ডের মধ্যে লিখে স্যার ওই ফার্স্ট যে আছে ওইটা এখানে পেস্ট করে দিব তাহলে তো হবে। না, হবে না, হবে না। আচ্ছা, ওয়ার্ডে লিখে এখানে আসবেন, হবে না। এটা এটা আমরা এখান থেকে করি, মূলত এখান থেকে। আপনি দেখেন এটা মানে ওটা হলো ম্যানুয়ালি, কতটুকু তুলবেন আপনি চান ইচ্ছা মতো তুলতে, এটা হচ্ছে এখান থেকে। আর যদি আপনি বলেন না একটা মেজারমেন্ট আছে ওইটাই দিয়ে দেবেন, তাহলে এখান থেকে দিয়ে দেবেন, ওটা ছোট হয়ে উপরে উঠবে, সময় বাঁচবে। বুঝছেন? ওয়ার্ডে এরকমই হয়, কারণ ম্যানুয়ালি তুললে কি হয়, এটা যখন আপনি তুলবেন তখন তো ছোট হচ্ছে না, এটা কিন্তু উপরে উঠলে নিয়ম হচ্ছে এটা ছোট করে ফেলা, তো আবার আপনাকে ওখানে গিয়ে ছোট করতে হবে, ঠিক না? তো এটা একটা বিরক্তিকর। তো যদি আপনি মনে করেন যে অটো নেবেন না, আপনার ইচ্ছা, আপনি একটু বড় রাখবেন, অটোতে ছোট হয়ে যাচ্ছে বেশি, তাহলে ওটা আপনি করবেন। আর যদি আপনি মনে করেন যে এগুলো ঝামেলা যাবো না, আমি আমার চাচ্ছি আমি এই সিম্পলিফাইয়ের সিম্পলিটা উপরে নিয়ে যাব, তাহলে তো আপনি এখান থেকে করে ফেললেন। PLY কে উপরে নেবেন, এখানে ক্লিক করেন, উপরে চলে গেছে, ছোট হয়ে অটোমেটিকলি প্লেসিং হবে, 50% উপরে উঠে যাবে, সাইজও 50% ছোট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে নিচে যাওয়ার জন্য, এটা হচ্ছে উপরে যাওয়ার জন্য। জি স্যার। এই দুইটা আমরা দেখলাম। আর এটা তো কালার। আর এই জায়গার মধ্যে যেটা হয় বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এই বিষয়গুলো আমরা একবার দেখে নিই। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট। কোথায়? এখানে আমরা আছি না, এটা থেকে বাইরে হয়, ওই লেখাতে আসি, একটু দেখে যাই এই লেখাগুলো কি হয়েছে। ফ্রেশ লেখা দরকার আমাদের, এতটুকু আমরা নিয়ে নিই, কপি, বাইরে গিয়ে আমরা পেস্ট করলাম, পেস্ট হয়েছে? কোথায় হইল না? টি তো সিলেকশন না, এই জন্য নাকি? এখান থেকে আমরা কপি করি আবার। আচ্ছা ঠিক আছে, এখানে টেক্সট নিয়ে আসতে হবে, এনে পেস্ট জি স্যার, টেক্সট, জি স্যার, এটা এক্সপ্রেশন এটাই বলতে। খেয়াল করে নেন। হ্যাঁ, এরকম আনলে আমাদের এখান থেকে কিছু লাইন মেনটেন করতে হবে, এন্টার দিয়ে প্যারা করতে হবে, প্যারা। এটা মোটামুটি হয়ে গেছে। আমরা আসলে সব রেখে দিতে যাচ্ছি, বুঝছেন? এটাকে একটা পিকচার হিসাবে সেভ করে আপনার ভিডিওর কভার পেজে রাখবে, এই জন্য আমি কাটতেছি না কিছু। তো এটা হয় কি যে আপনি যদি এটাতে দেন, লেখাগুলো ইটালিক হয়ে যাচ্ছে, ঠিক না? দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। ইটালিক হচ্ছে বোল্ড, বোল্ড, ইটালিক, সব ক্যাপিটাল লেটার। এটাকে বলা হয় স্মল ক্যাপ। স্মল ক্যাপ আসলে কি জিনিস জানেন? যে অরিজিনালি যে লেটারগুলো ক্যাপিটাল আছে এটা আকৃতিতে একটু বড় থাকবে, আর বাকি সবই সাইজে ছোট হবে, কিন্তু সবই ক্যাপিটাল হবে। স্মল, এটা তো ক্যাপিটাল সব, ঠিক না? অল ক্যাপ যেটা, কিন্তু এখানে কোনো অক্ষর ছোট বড় নাই, সমান সাইজের হয়ে গেছে। আর যদি আপনি
এক্সাম্পল দেখেন, আমরা একটা অক্ষরকে ধরেন এই জায়গার মধ্যে আমরা ইন্ডাস্ট্রির, আচ্ছা ডেমির ডিটাকে আমি ক্যাপিটাল করে দিলাম, নিজে ম্যানুয়ালি ক্যাপিটাল করছি আমি, কিংবা এই জিটাকে আমি ক্যাপিটাল করে দিচ্ছি নিজে নিজে। এখন যদি আমি এটার মধ্যে প্রয়োগ করি, এটা প্রয়োগ করি, সরি সিলেক্ট মনে করতে হবে, সবই ক্যাপিটাল, একই সাইজের তো, কিন্তু যদি আমি এটাতে দেই সবই ক্যাপিটাল, কিন্তু যেগুলা ক্যাপিটাল লেটার ছিল এগুলো আকৃতিতে একটু বড় করে আপনাকে দেখাবে, যেটা অরিজিনালি ক্যাপিটাল লেটার, আর বাকিগুলা ক্যাপিটাল না, আসলে তো এখানে সবই ক্যাপিটাল, ঠিক না? এটা হচ্ছে একটা স্টাইল, এটাকে বলা হয় স্মল ক্যাপ। এই স্মল ক্যাপে অনেক প্রতিষ্ঠানের নাম লেখা হয়। আপনি লিডিং ইউনিভার্সিটির নাম যদি দেখেন, দেখবেন এলটা হচ্ছে আকৃতিতে বড়, আর ইউনিভার্সিটির ইউটাও আকৃতিতে বড়, কিন্তু সবই ক্যাপিটাল লেটার। এটা একটা স্টাইল। আপনাকে কেউ বলতে পারে যে আমার প্রতিষ্ঠানের নামটা হবে স্মল ক্যাপ, আপনি যদি না বুঝেন স্মল ক্যাপ মানে কি, তখন বিপদে পড়ে যাবেন, কারণ সে বুঝাতে পারবে না আপনাকে। সে বলবে সব হবে ক্যাপিটাল লেটার, প্রথম অক্ষর হবে বড়, তো আপনি কি বড় করবেন, ম্যানুয়ালি করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন, মেজারমেন্ট বুঝবেন না। তো এটা হচ্ছে স্মল ক্যাপ। তাহলে এটা ক্লিয়ার আমরা না, অল ক্যাপ স্মল ক্যাপ। তারপরে যেটা, তারপরে কি, এটা তো পড়া দেখলাম, উপরের দিকে এটা যাবে, নিচের দিকে এটা যাবে। এই তো ধরেন আপনি পাওয়ারের ক্ষেত্রে সাধারণত আমরা এটা করি, যেমন 10 HHGH এরকম হার্টস লেখে, কিংবা ধরেন 4ই লিখবেন, 4 নিচের দিকে যদি আমরা নিতে চান, এই তো যদি আপনি 4টাকে নিচে নিয়ে যেতে চান, কিংবা গিগাহার্টজ কিরকম, HZ নাকি, হ্যাঁ GHZ, GHZ, ওটাকে আপনি সিলেক্ট করে যদি ওটাতে দিয়ে দেন, নিচে চলে আসবে এরকম। এটা আমরা বুঝছি, এটা কোনো ব্যাপার না। তারপরে কি, তারপরে হচ্ছে আন্ডারলাইন, এগুলো ওয়ার্ডে আমরা দেখছি, ঠিক না? এটা হচ্ছে আন্ডারলাইন, নিচে চলে আসবে একটা লাইন, সিলেক্ট তুলে দেন, এই যে হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইনের পর হচ্ছে স্ট্রিক থ্রো। এটা আসলে কি, আপনি ধরেন একজন একটা লেখা লিখছে, আপনি বুঝলেন যে এটা আসলে ভুল, এখানে দি ইন্ডাস্ট্রিজ হবে না, কিন্তু আপনি যদি ডিলিট করে দেন তাহলে তো দেখবে না এখানে কি বলছিল। এই জন্য আমরা কি করি, স্ট্রিক থ্রো, এটা হচ্ছে মিডিল লাইন, মধ্যখানে একটা লাইন হবে, যাতে আমরা দেখতে পারি যে এটা কি ছিল, কি কাটা হয়েছে। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার, বুঝতে পারছি। কালো থাকলে মনে হয় ভালো বোঝা যায়। এটাই হচ্ছে সেন্টারে, মিডিল একটা লাইন থাকবে, এটা হচ্ছে স্ট্রিক। তো এই লাইনটা পুরোপুরি বুঝছি আমরা, ঠিক না? নিচে এগুলা আসলে এই যে হাফ করা আর কিছু কাজ আছে, এটা সব লেখার মধ্যে প্রয়োগ হয় না, এগুলো কিছু আছে ওপেন টাইপের কাজ, এটা ফন্টের উপরে ডিপেন্ড করে, বুঝছেন? সব ফন্টে আমরা এটা পাবো না, সাপোর্টেড ফন্ট লাগবে এগুলো দেখতে গেলে। আমরা আমাদের ক্লাস আজকে এতটুকুই থাকবে, এরপরে আমরা আর যাচ্ছি না, উঠিয়ে দিই, এখানে সাপোর্ট করবে না। যাই হোক, হাফটা মনে হয় এখানে সাপোর্ট করবে, হাফ মানে আপনি যদি 1 2 ভাগের 1 লিখে ওইটাকে আপনি সিলেক্ট করেন, করে এটার উপরে চাপ দেন, তাহলে কি হয় দেখেন, এরকম হয়ে গেছে হাফ। বুঝতে পারছেন? এটা অনেকে লিখতে পারে না, সমস্যা পড়ে যায়, ঠিক না? লিখে ওটাতে দিয়ে দেবেন। টেকনিক্যাল প্রবলেম হয়েছে। যাই হোক, এতটুকু ছিল আমাদের ক্লাস। মোটামুটি আমরা কারেক্টারের এই টেক্সট টাইপ টুলের মধ্যে যা কিছু আছে আমরা বুঝে ফেলছি, এটা আমাদের কাজ দেবে
এগুলো এমএস ওয়ার্ডেও পাওয়া যায়। আর বিশেষ করে ইলাস্ট্রেটরে যখন যাব এটা নিয়ে আমাদের তখন আলোচনা করার প্রয়োজন হবে না, ঠিক আছে? জি স্যার। আর আরেকটা বিষয়, এতটুকু আলোচনা করার পরে এই ক্লাসটা আবার নেওয়াটা বিরক্তিকর, কি বলেন? জি স্যার। নেক্সট ক্লাসে আমরা এটা নেব না। এটা নেব না বলতে কি, ওইখানে আমরা একটু ইয়ে করব, সংক্ষেপিত করব, রিপিট দেব আপনাদের। কারণ যেহেতু এটা ইলাস্ট্রেটর আমরা আবার আলোচনা করব, এটা রিপিট হবে। যারা আজকে ক্লাসে নাই তাদের বলবো এই ভিডিওটা দেখে নিতে, কি বলেন? না স্যার, আধা ঘন্টা রেকর্ডিং ছেড়ে দিবেন স্যার। রেকর্ডিং তো দেবই, এটা তো আমি অলরেডি আমরা রেকর্ড করা চলতেছে, রেকর্ড হবে। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তার আগে আরো আধা ঘন্টা রেকর্ড করছি আমরা। ওই আধা ঘন্টা ধরেন বাদ দিলাম, এই 1 ঘন্টা 20 মিনিটের রেকর্ড ওদের আমরা দিয়ে দেবো, কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তাইলে আমি প্রেজেন্টেশন রেকর্ড বন্ধ করে দিই।